প্রধানমন্ত্রীর প্রতি অ্যামনেস্টি মহাসচিবের খোলা চিঠি। এদিকে আসো শুনো বলে ডেকে নিয়ে কলেজ ছাত্রের পেটে গুলি। আবু সাইদ নিহতের ঘটনা তদন্তে দুই কমিটির ধীর গতি। আন্দোলনে ক্ষতির অজুহাতে মেট্রো রেল এক্সপ্রেস ওয়ে বন্ধ, বলছেন জিএম কাদের। এবং সর্বশেষ জানাবো, সহিংসতায় ঢাকায় 10 দিনে প্রাণহানি 103, নিহতের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রীর প্রতি অ্যামনেস্টি মহাসচিবের খোলা চিঠি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা নিয়ে পর্যবেক্ষণ ও কিছু দাবি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড। এই চিঠি অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চিঠির শুরুতে কালামার্ড লিখেছেন, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সম্প্রতি সহিংস দমনাভিযানের বিষয়ে গভীর উদ্বেগ নিয়ে আমি আপনাকে লিখছি। সহিংসতা বন্ধ, ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিক্ষোভের সময় 200 জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য আপনার প্রতি আহ্বান জানাচ্ছি। চিঠিতে কালামার্ড লিখেছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী গত 28 জুলাই এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, সহিংসতা 147 জন নিহত হয়েছেন। যদিও বেসরকারি সূত্র যেমন প্রথম আলো তথ্য অনুযায়ী সহিংসতায় কমপক্ষে 211 জনের মৃত্যু হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বিক্ষোভ দমনাভিযানের অন্যতম হয়ে উঠেছে। বিক্ষোভ শান্ত করতে দেশজুড়ে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অনেক বেশি মৃত্যু এর সংখ্যা বিক্ষোভ ও বিভিন্ন মতের প্রতি বাংলাদেশি কর্তৃপক্ষের চরম অসহিষ্ণুতার দুঃখজনক অধ্যায় হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সহ আইন বহির্ভূত শক্তি প্রয়োগ, মানুষের বেঁচে থাকার অধিকারের প্রতি কর্তৃপক্ষের নিষ্ঠুর অবহেলা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত 10 দিনে বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্তৃপক্ষের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও তথ্যপত্র সংরক্ষণ করেছে। পৃথক দুটি ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্যপত্র যাচাই করেছে, যাতে 6 দিন যোগাযোগ বিধিনিষেধ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আইন বহির্ভূতভাবে বল প্রয়োগ, আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের বিষয়ে নিশ্চিত হয়েছে। ক্যালামার্ড লিখেছেন, আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর থেকে গুলির বেআইনি ব্যবহার, শিক্ষার্থীর আবদ্ধ স্থানে থাকা অবস্থায় সেখানে কাঁদানে গ্যাসের বিপজ্জনক ব্যবহার এবং একে ঘরানার অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্রের নির্বিঘ্ন ব্যবহার হয়েছে। অ্যামনেস্টি আরও দেখতে পেয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সহিংসতা চালিয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে। এদিকে আসো শুনো বলে ডেকে নিয়ে কলেজ ছাত্রের পেটে গুলি। কোটা সংস্কার আন্দোলনে অংশ না নিয়েও হামলার শিকার রাইসুল রহমান রাতুল নামে এক কলেজ ছাত্র। 10 দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। পরিবারের অভিযোগ, রাজধানীর উত্তরার আজমপুর সড়কে রাতুলকে ডেকে নিয়ে পেটে রাবার বুলেট ছোড়া হয়। এতে ওই তরুণের নাড়িভুড়ি বাইরে বের হয়ে আসে। 19 জুলাই এ ঘটনায় গুরুতর আহত রাতুলকে উত্তরার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যরা জানান, আজমপুরে জুমার নামাজ পড়ে টঙ্গী বোনের বাড়ি যেতে বের হন রাইসুল রহমান রাতুল। যাওয়ার পথে আজমপুর কাজবাজার পাশে এক পুলিশ সদস্য তাকে এদিকে আসো শুনো বলে ডেকে নেন। এরপর পেটে অস্ত্র ঠেকিয়ে রাবার বুলেট ছুটতে থাকেন। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন রাতুল। পরে তাকে উত্তরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 5.5 ঘন্টার অপারেশনের পরে চিকিৎসাধীন। তার অবস্থা এখনো আশঙ্কাজনক। ক্রমাগত বিদ্ধ হওয়া বুলেটে কিডনির মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আবু সাহিদ নিহতের ঘটনা তদন্তে দুই কমিটির ধীর গতি। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গত 16 জুলাই গুলিতে নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। এ ঘটনায় 15 দিন পেরিয়ে গেলেও ময়নাতদন্তের প্রতিবেদন জমা হয়নি। ঘটনা তদন্তে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পৃথক দুটি কমিটি গঠন করে, কিন্তু ওই দুই কমিটিও মঙ্গলবার পর্যন্ত প্রতিবেদন জমা দেয়নি। কমিটি প্রধানরা বলছেন, তদন্ত শেষ হয়নি, প্রতিবেদন জমা দিতে আরো সময় লাগবে। আবু সাইদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ফটকে
কক্ষের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ ঘটে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায় পুলিশের তাক করা অস্ত্রের বিপরীতে বুক পেতে দাঁড়িয়ে রয়েছে আবু সাইদ। এ সময় পুলিশ সদস্যরা গুলি ছুটতে থাকেন, হাতে থাকা লাঠি দিয়ে গুলি ঠেকানোর চেষ্টা করেন সাইদ। এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হয়, সাইদের মৃত্যু হয়। তার শরীরে রাবার বুলেটের একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আবু সাইদ নিহত বিশ্ববিদ্যালয় ফটকের সংঘর্ষের ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে 5 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়। 7 কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু মঙ্গলবার পর্যন্ত প্রতিবেদন জমা হয়নি। এ বিষয়ে কমিটির প্রধান রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সাইকুজ্জামান ফারুকী জানান, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় নিখুঁতভাবে তদন্ত করতে সময় লাগছে। গত সোমবার 7 কর্মদিবস শেষ হয়েছে, তবে তদন্ত শেষ না হয় আরও 7 কর্মদিবস সময় বাড়িয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে আবু সাইদ নিহতের ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন 3 সদস্যের কমিটি গঠন করে। দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হলেও তা আজও জমা হয়নি। কমিটি প্রধান অধ্যাপক মতিউর রহমান বলেন, সুষ্ঠু তদন্তের জন্য সাইদের সহপাঠীর সঙ্গে থাকা আন্দোলনকারী, প্রত্যক্ষদর্শী সহ অনেকের সঙ্গে কথা বলা প্রয়োজন। কিন্তু ক্যাম্পাস বন্ধ থাকায় তা সম্ভব হচ্ছে না, তাই প্রতিবেদন জমা দিতে আরো সময় লাগবে। সেদিন গুলিবিদ্ধ আবু সাইদকে হাসপাতালে নিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তুহিন ওয়াদুদ বলেন, তার হাত, বুক, পিঠ, মুখসহ শরীরের একাধিক স্থানে বুলেটের আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্ত কিংবা তদন্ত প্রতিবেদন পেতে যে কারণেই দেরি হোক, আমরা চাই প্রকৃত সত্যতা উঠে আসুক। রংপুর মহানগর পুলিশের উপকমিশনার আবু মারুফ হোসেন জানান, ময়নাতদন্ত প্রতিবেদন জমা হবে আদালতে। তদন্ত কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি। প্রতিবেদন অনুযায়ী ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনে ক্ষতির অজুহাতে মেট্রো রেল এক্সপ্রেসওয়ে বন্ধ, বলছেন জিএম কাদের। আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে অজুহাতে মেট্রো রেল ও এক্সপ্রেসওয়ে বন্ধ রেখে সরকার মানুষকে কষ্ট দিচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধী দলের নেতা জিএম কাদের। তিনি বিবৃতিতে বলেছেন, ইন্টারনেট পরিষেবা পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। ক্ষতিগ্রস্ত স্টেশন বন্ধ রেখে মেট্রো রেল ও ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করে হলেও জনগণের জন্য এফিলেটেড এক্সপ্রেসওয়ে চালু করতে হবে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ইন্টারনেট স্বাভাবিক না হওয়ায় বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে স্বজনের খোঁজ নিতে পারছেন না প্রবাসীরা। এতে ক্ষুব্ধ হয়ে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয়না পাঠানোর হুমকি দিচ্ছেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের সমালোচনা করেন জিএম কাদের। তিনি বলেন, দেখামাত্র গুলির নির্দেশ দিয়ে শত শত মানুষের জীবন নিয়ে রাষ্ট্র আবার শোক করছে। মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়। সহিংসতায় ঢাকায় 10 দিনে প্রাণহানি 103, নিহতদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় সারা দেশে নিহতের সংখ্যা নিয়ে এক এক পক্ষ এক এক ধরনের তথ্য দিচ্ছে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত নিহত হয়েছেন 150 জন। একদিকে আন্দোলনরত ছাত্ররা 266 জনের নিহতের তালিকা দিয়েছেন। এমন প্রেক্ষাপটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঢাকায় 103 জন নিহতের তথ্য দেওয়া হয়েছে। 16 থেকে 26 জুলাই 11 দিনে তারা নিহত হন বলে ডিএমপি জানিয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই দল নিরপেক্ষ ও নিম্ন আয়ের মানুষ বলেও জানান ডিএমপি। এ সংক্রান্ত একটি তালিকা তৈরি করেছে পুলিশের বৃহৎ এই ইউনিট। তালিকাটি যুগান্তরের হাতে এসেছে। তালিকা বিশ্লেষণ করে জানা যায়, নিহতদের মধ্যে আওয়ামী লীগের 19, বিএনপির 12, জামায়াত শিবিরের 2, আট্রসির 1 এবং দল নিরপেক্ষ 59 জন রয়েছে। এছাড়া 18 জন ছাত্র, 6 জন বেসরকারি চাকরিজীবী এবং 2 জন সাংবাদিকের নাম রয়েছে। শ্রমিক, হকার, দিনমজুর এবং দোকান কর্মচারীর সংখ্যা 39 জন আছেন। 9 জন ব্যবসায়ী, 6 জন করে গাড়ি চালক ও রিক্সা চালক, 3 জন পুলিশ সদস্য, 1 জন আনসার সদস্য, 3 শিশু ও অজ্ঞাতনামা 10 জন। ডিএমপি থেকে প্রাপ্ত তালিকা থেকে জানা যায়, থানা ওয়ারি সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে যাত্রাবাড়িতে। এখানে নিহতের সংখ্যা 32 জন। তাদের মধ্যে 20 জুলাই এএসআই মুক্তাদির নিহত হয়েছেন যাত্রাবাড়ির রায়েরবাগ ফুট ওভারব্রিজের নিচে। তার মাথার মাঝখানে গভীর কাঁটা দাগ আছে। একই দিনে একই এলাকায় নিহত হন পুলিশ সদস্য নায়েক গিয়াসউদ্দিন। তার শরীরে বিভিন্ন স্থানে থেতলে দেওয়া হয়েছে। কাজলা আদর্শ স্কুলের সামনে 17 জুলাই নিহত হয় সৌদি ফেরত ইমরান। তিনি দনিয়ায় বাবুর্চির কাজ করতেন। গানশট ইনজুরিতে তিনি মারা যান। তার মাথায় 37টি সেলাই দেওয়া হয়েছিল। হানিফ ফ্লাইওভার কাজলা টোল প্লাজার সামনে 18 জুলাই নিহত হন সাংবাদিক মেহেদি হাসান। তিনি নিহত হন শটগানের গুলিতে। তার সুরতহারের সময় কপালের উপর 3টি পিলেটের কালো দাগ দেওয়া যায়। ওই দিন কাজলা এলাকায় নিহত হন কুমিল্লার মুরাদনগরের নাজমুল কাজী। তার মাথা ও কপালে নিজ ছিল আঘাতের চিহ্ন। তিনি ছিলেন মুরাদনগরের এমপি জাহাঙ্গীর আলমের সহযোগী। এদিন শনির আখড়া এলাকায় নিহত হন ব্যবসায়ী ওয়াসিম শেখ। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। ফুটপাতে পোশাকের দোকান ছিল। তার মারামারির কথা শুনে দোকান দেখতে এসে গুলিবিদ্ধ হন তিনি।
20 জুলাই শনির আক্রমণে নিহত হন মাদ্রাসা ছাত্র আব্দুল্লাহ। সুরতহালের সময় তার হাত ও কাঁধে হাড় ভাঙা ছিল। বুকের বাম পাশে ছিল 3টি পিলেটের দাগ। তার বাবা 15 বছর ধরে স্বর্ণের দোকানে কাজ করেন। 20 জুলাই যাত্রাবাড়ির কুতুব আলী মাদ্রাসার সামনে রিকশা চালানোর সময় গুলিবিদ্ধ হন শাকিল। পরে হাসপাতালে নেওয়া হয়, মারা যান এই রিকশা চালক। 18 জুলাই কাজলা মহাসড়কের উপর নিহত অবস্থায় পড়েছিল 28 বছর বয়সী এক যুবক। এখনো তার পরিচয় মেলেনি। তার বুকের পাশ থেকে বাম বগলের নিচে পিলেটের কালো দাগ ছিল। আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে তার দাফন হয়েছে। 18 জুলাই মুগদার গোলাপবাগ নিহত হন শ্যামলী পরিবহনের চালক আবু জাফর ওরফে বাদশা মিয়া। তার গলা থেকে নাভি পর্যন্ত ছিল ছিটা গুলির চিহ্ন। 20 জুলাই উত্তরা পূর্ব থানা এলাকায় আজিমপুরে নিহত হন গার্মেন্টস ব্যবসায়ী জাকির হোসেন। সুরতহালের সময় তার পেটের বাম পাশে 2টি ছিদ্র ছিল। গার্মেন্টস মালামাল কিনতে এসে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। ওই দিন যাত্রাবাড়ি কুতুব আলী উচ্চ বিদ্যালয়ের সামনে শটগানের গুলিতে নিহত হন টেমরা রওশন ডিগ্রি কলেজের ছাত্র নাইম হাওলাদার। তিনি বিএনপি সমর্থিত উল্লেখ করে পুলিশ জানিয়েছে, নাইমের কাঁধের সামনে গুলির চিহ্ন ছিল। 21 জুলাই যাত্রাবাড়ির কুতুব আলী মসজিদের সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ময়লার ভ্যান চালক মোহাম্মদ মেহেদী। তার গলার বাম পাশে ও বুকের বাম পাশে গুলি লেগেছিল। 20 জুলাই নিউ মার্কেট BIS এর সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান ফ্রিল্যান্স সাংবাদিক তাহির জামান প্রিয়। এদিন মতিঝিল জিনাত টাওয়ার এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আনসার সদস্য জুয়েল শেখ। কদমতলী থানার সামনে নিহত হন রাজির হোসেন। তিনি পেশায় CNG চালক হলেও থানায় সোর্স হিসেবে কাজ করতেন। ওই দিন কদমতলের রায়েরবাগে নিহত হন দোকান কর্মচারী মোবারক। তার কপালে বাম পাশে গুলির চিহ্ন ছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।